আর নর্মালি তোমাদের স্পিড যারা রাইড করে তাদের স্পিড 80-90 এরমই থাকে। আমারও ছিল, আমার 72-75 ছিল এবং আমি কেস খেয়েছি। 1000 টাকার কেস নিয়ে গেছি, আসার সময় কেস খাইনি। তার কারণ হলো গুড মর্নিং অল। আজকে একটু তাড়া রয়েছে। রোজ আমি জিমে যাওয়ার সময় এবং আসার সময় ব্লগ করি, আজকে শুধু জিমে যাওয়ার সময় ব্লগ করবো আর এখানেই এন্ড করে তারপরে জিমে যাব। ক্লিয়ার? কিছু পয়েন্টস রয়েছে যেগুলো বলা খুবই দরকার অ্যান্ড ফোনে লিখে রেখেছি যাতে ভুলে না যাই। ঠিক, ফার্স্ট পয়েন্ট হলো যে তোমাদের বকখালি ব্লগটা কেমন লাগলো সেটা জানাও, কমেন্টে জানাতে পারো, মেল করতে পারো, যেটা ইচ্ছা সেটা করো, বাট জানাও। যতজনই দেখছো, 10 হোক, 15 হোক, 20 হোক, যতজনই দেখছো জানাও যে কেউ যদি বাইক নিয়ে বকখালি যাচ্ছ ফ্রম কলকাতা, এই ভিডিওটা দেখে তোমাদের সুবিধা হলো নাকি বা হবে নাকি সেটা বলো। নেক্সট হলো ভিডিওর নিচে কমেন্ট যদি না করতে ইচ্ছা করে ইটস ফাইন, টোটালি আপ টু ইউ। কমেন্টের নিচে দেখবে হাইপ বলে অপশান রয়েছে, ওখানে কিছু পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টসগুলো ক্লিক করে ভিডিওটাকে হাইপ করো যাতে ইউটিউব অ্যাটলিস্ট বুঝতে পারে বা ইউটিউব অ্যালগোরিদম যাতে বুঝতে পারে ভিডিওটা কাজের। ওকে, 2 নম্বর পয়েন্ট হলো আমার কত টাকা তেল লেগেছে। টোটাল 140x2 হলো ডিস্টেন্স। মধ্যমগ্রাম থেকে বকখালি গেছি অ্যান্ড মধ্যমগ্রাম রিটার্ন করেছি, ঠিক আছে? তো আমার মোটামুটি 900 টাকার তেল লেগেছে। তোমাদের বাইক যদি 40 মাইলেজ দেয় তাহলে এই 900 টাকার মতোই তেল তোমাদের লাগবে। নেক্সট হলো কোন রুট দিয়ে যাবে। আমি যাওয়ার সময় বেহালা অ্যান্ড তারাতলার রুট দিয়ে গেছি। আমি স্ট্রিক্টলি বলবো যাতে ওই রুট দিয়ে না যাও, কারণ ওই রুট ক্রস করলেই পড়বে NH12। NH12 এ নর্মাল স্পিড লিমিট থাকে 80। এই 80 ভেবে ম্যাক্সিমাম রাইডাররা ভালোই জোরে চালায়, কেননা যারা রাইড করে তারা 50-40-এ চলে না, আর 50-40-এ যারা চলে তারা রাইড করে না। NH12 এর ওই রুটের কথা একটু বলে রাখি, পুলিশ 5-6 জায়গা থাকবে, ক্যামেরা নিয়ে থাকবে, এবং সেই ক্যামেরা সিসিটিভির মতো ক্যামেরা নয়, সেই ক্যামেরাগুলো হলো রাস্তার অ্যাঙ্গেল মাপার যে ক্যামেরা, ওই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে। তো সাডেনলি দেখলে ওইভাবে বুঝতে পারবে না যে ওরা স্পিড চেক করছে। আর নর্মালি তোমাদের স্পিড যারা রাইড করে তাদের স্পিড 80-90 এরমই থাকে। আমারও ছিল, আমার 72-75 ছিল এবং আমি কেস খেয়েছি। 1000 টাকার কেস নিয়ে গেছি, আসার সময় কেস খাইনি। তার কারণ হলো আমি আসার সময় ওই রুট নিইনি, আসার সময় পাটুলি হয়ে আমি বাড়ি এসেছি। সোনারপুরের যে ভেতরের রাস্তা রয়েছে সেই রুট দিয়ে আমি বাড়ি এসেছি। তো আসার সময় স্পিড ছিল যেমন থাকে 80-90, বাট যেহেতু কেস হয়নি তার জন্য আমি তোমাদের স্ট্রিক্টলি বলবো পাটুলির দিক দিয়েই যাও। তোমরা যদি কলকাতা থেকে যাও, কলকাতার যেখানেই থাকো, ফার্স্ট ম্যাপে মারো পাটুলি চলে যাও, ওখান থেকে তুমি বেরিয়ে যাও বকখালির উদ্দেশ্যে। ইট ইজ দ্য সেফেস্ট ওয়ে। অ্যান্ড যারা রাইড করে ডেফিনেটলি তারা ওই স্পিডেই চলে, তারা 40-50 চলে না। যেটা বলার সেটা হলো এটা একটা পুরো ফাঁদ, হ্যাঁ, পুরো জাল বিছিয়ে রেখেছে, পুলিশরা দাঁড়িয়েই রয়েছে কেস দেবে বলে। অ্যাট এনিহাউ তোমরা বাঁচতে পারবে না। সো ইটস বেটার কি রুট চেঞ্জ করো, দেন বকখালি যাও। ট্রাই টু মেনটেন অ্যাভারেজ 70-75। আই রিপিট, 70-75-এর ওপরে যখন কলকাতা থেকে বেরোচ্ছ রেখো না, কাছাকাছি ঢুকে যাও, ফাঁকা রাস্তা পাও, তারপরে 80-90 শুড বি এনাফ। ট্রাই মাছ ভাজা। নেক্সট পয়েন্ট হলো ট্রাই মাছ ভাজা। 110% রিকমেন্ড করছি, মাছ ভাজা ট্রাই করবেই। যারা মাছ ভাজা পছন্দ করে না, ভাবে যে সমুদ্রের ধারে পচা নোংরা মাছ খাওয়াবে, একদমই না, পুরো উল্টো। দীঘা, মন্দারমণি যারা গেছো অনেকেই বলবে যে ভালো না, বাসি মাছ খাওয়ায়, ভালো তেলে ভাজে না। রিকমেন্ড করবো বকখালিতে গিয়ে মাছ ভাজা ডেফিনেটলি ট্রাই করো অ্যান্ড দেখো যে কোন তেলে ভাজছে। তোমার সামনেই মাছ রাখা থাকবে, তোমার সামনেই ভাজা হবে। তুমি চাইলে ভিডিও করতে পারো, ওনারা নিজেরাই ইনসিস্ট করবে যে দাদা দেখান, যদি ভিডিও করো দেন। লাস্ট পয়েন্ট হলো স্নান করতে পারো। অনেকে সমুদ্রে গিয়ে স্নান করে না, তার একটাই কারণ জল অপরিষ্কার, বাট এখানকার জল অ্যাপারেন্টলি পরিষ্কার, কারণ লোকজন কম যায়। কারণ আলটিমেটলি নোংরা মানুষই করে, আমরাই যাই সবাই মিলে, এই প্লাস্টিক ওই প্লাস্টিক, এই বোতল ওই বোতল, কিসের বোতল সেগুলো বলছি না, এইসব জিনিস খাই আর ওখানেই ফেলে আসি। এই কারণেই নোংরাটা হয় মেনলি, যেহেতু কম লোক যায় তাই কম নোংরা হয়, এই কারণে স্নান তোমরা করতেই পারো। এইটুকুই বলার ছিল, এমনিতেই তারা আছে। নেক্সট ব্লগে তোমরা দেখবে বাহনের কিছু কাজকর্ম করাবো, তার ভিডিও তোমরা পাবে কালকে। চ্যানেলটা যদি একটু স্ক্রল করো নিচের দিকে দেখো দীঘার ব্লগ আছে, অ্যান্ড ইটস নট দ্য নিউ ভিডিও, ইট ওয়াজ মাই সেকেন্ড টাইম আই ভিজিটেড দীঘা। তার আগে মন্দারমণির ব্লগ অলরেডি ছাড়া রয়েছে, সেগুলো দেখো। দীঘার একটা পার্ট এখনো পেন্ডিং, তোমরা যদি ভিডিও দেখো সেখানে রয়েছে বাড়ি থেকে দীঘা যাচ্ছে কি করে।
করে, বা কোন রুট দিয়ে যাচ্ছি, বা কি বাইক ইউজ করছি, বা কিভাবে যাচ্ছি, রুট সম্পর্কে ইনফরমেশন দেওয়া রয়েছে। নেক্সট যে পার্টটা রিলিজ করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, তার মধ্যে থাকবে দীঘায় কোথায় যাবে, কি করবে, সেই সব জিনিসগুলো নেক্সট পার্টে তোমরা দেখবে। তার জন্য চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। কি করে কানেক্টেড থাকবে সেটা বলার নিশ্চয়ই দরকার নেই, বিকজ সবাই ইউটিউব করে, সবাই জানে কি করতে হয় না করতে হয়। দেখা হচ্ছে কালকে। বাহনের কিছু কাজ নিয়ে চলে আসছি নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড বাহন করছি, দিস ইজ মাই বাহন, তোমরাও চিনে রাখো। পাতি বাঙালি ভাই আমি, ওই ফ্রেডি, ফ্রাইডে, হ্যারি, জোসেফ এসব নাম এই বাইকের দিতে পারবো না। বাংলা মিডিয়ামে পড়েছি, বাংলায় কথা বলি এবং প্রাউডলি নাম দিয়েছি দিস ইজ মাই বাহন। চৌমাথায় বাইকগুলি অলরেডি আমি দেখিয়েছি, যারা যারা দেখোনি দেখতে পারো। ওয়েলিংটনে যেমন কাজ হয়, আমাদের মধ্যমগ্রামেও ঠিক একই রকমের কাজ হয়, একই লেভেলের কাজ হয়, সেগুলো দেখতে পারো। চৌমাথায় একটা দোকান আছে যে ভালো স্টিকার করে, তার নাম হলো বাবাই। তার সাথে পরিচয় করাবো ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা তার দোকানে আসো, স্টিকারিং করাও। সেটা মেবি হতে পারে বাইক, সেটা মেবি হতে পারে তোমাদের গাড়ি, সেটা হতে পারে হেলমেট, সবকিছু স্টিকারিং ওই একজনই করে। ফ্রিতে প্রমোট করছি না, যেটা সত্যি সেটাই বলছি। আমার বাইকের ম্যাক্সিমাম কাজ, নট অনলি ম্যাক্সিমাম, যেসব স্টিকারিং এর কাজ আছে সব ওই বাবাইয়ের থেকেই করানো। একবার আসো, এসে দেখো, বা আমি করাবো, সেই জিনিস দেখে তারপর বিবেচনা করবে। যখন রোজই দেখা হবে, রোজই একটা করে ব্লগ ছাড়বো, সেখানে সাসপেন্স ক্রিয়েট করে লাভ নেই। কালকে যা আসবে সেটা বলে দিলাম। ভিডিওটা কিন্তু ডেফিনেটলি দেখবে, ওকে? সবার দেখার দরকার নেই, যারা বাইক রিলেটেড বস্তু চাও বা বাইক আছে বা বাইকার, তারাই শুধু দেখো। ডিজায়ার অ্যাকশন 4 সেল চলছে। তোমরা যদি জানো ক্যামেরাগুলির ব্যাপারে, ওখানে গিয়ে দেখতে পারো যে DJI Osmo 4 সেল চলছে, পাওয়া যাচ্ছে মাত্র 18,500। আমি চাইলে একটা কিনতে পারি, বাট একটা প্রমিস করেছি, যেটা হলো ডেলি ভিডিও ছাড়বো। ডেলি ভিডিও ছেড়ে 1 মাস দেখাবো যে আমি 30 দিনে 30টা ভিডিও ডেলিভার করেছি। যদি সেটা করতে পারি, দেন আর একটা ক্যামেরায় আমি ইনভেস্ট করবো। ইটস মাই প্রমিস। তারপরের ঘটনা হবে, মোটো ব্লগ হবে গোপ্রোতে, আর নর্মাল ব্লগ হবে DJI তে। এন্ড গোপ্রো ইজ গোপ্রো স্টেবিলিটির সাথে কোনো ক্যামেরার তুলনা হয় না। অনেক ক্যামেরা দেখেছি, DJIও কাঁপে রাতের অন্ধকারে, DJI কিন্তু কাঁপে। যারা DJI ইউজ করো, যারা, আমি Osmo 3 এর কথা বলছি, আমি Osmo 3 দেখেছি, আমার একটা দাদার আছে, তো সে যখন 60 FPS এ যে কোনো ভিডিও বানায় রাতে, তখন ব্লিঙ্ক করে। সেই ফ্লিকারিং প্রবলেম কিন্তু গোপ্রোতে নেই। গোপ্রোর সেন্সার একটু বড়, যেটা 1.4 অ্যাপারচারে ভিডিও শুট করতে পারে। এটা আই ডোন্ট থিঙ্ক অন্য কোনো ক্যামেরাতে এই ফিচার রয়েছে। অ্যান্ড DJI যারা ইউজ করো, তারা কাইন্ডলি জানাও তোমাদের ক্যামেরাতে ফ্লিকারিং আছে নাকি, বিকজ গোপ্রো হ্যাজ নো ফ্লিকারিং ইস্যু। এবার যাই, এক্সারসাইজ করি, ভুঁড়ি কমাই। আবার দেখা হচ্ছে কালকে। টিল দেন, বাই। Change up, rearrange stuff to your greatness, famous for the way up, play the game, bro. Never stop, I'll get it if I want it, gotta make to myself